আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে পাড়া থেকে উড়ে আমাকে ওখান থেকে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পুলিশ গেলে আমরা হাত জোর করছি, ওখান থেকে ছেড়ে দেন। 3 জেলার সীমানাতে আজও ভারতের পুশিনের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন রাজ্যে আসাম এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাভাষী মুসলমানদের অনেককে আটক করা হচ্ছে। আধার কার্ড সহ নাগরিকত্বের নথিপত্র থাকার পরও তাদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তে। কেউ কেউ বিচ্ছিন্ন হচ্ছেন পরিবার পরিজন থেকে। চলতি বছরের জুন মাস থেকে এমন ঘটনা বেড়েই চলেছে। নেত্র নিউজ এবং ইনস্ক্রিপ্টের যৌথ অনুসন্ধানে অন্তত 6টি পরিবারের ক্ষেত্রে এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে, যাদের একজন 25 বছর বয়সী সোনালী, যিনি অন্তঃসত্ত্বা। আমরা বাসায় ছিলাম, রাত্রে 8টা বাজছিল। আমি স্বামীকে ধরলে তো আমরা বললাম কি হলো স্যার, কেন ধরছেন? তো যে কিছু সমস্যা নাই, পুছতাছ করবো, আধার কার্ড মার্ক দেখবো, ডকুমেন্টস ছেড়ে দেবো। সোনালীর স্বামী দানিশ শেখ দিল্লিতে কাগজ কুড়াতেন। স্বামী ও 2 সন্তান সহ তিনি থাকতেন নগরের রোহিণী সেক্টর 19-এ। তারা মূলত পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা। 20 জুন দিল্লি পুলিশ দানিশকে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায়। স্বামীকে ছাড়াতে তিনি থানায় যান। সোনালীর অভিযোগ, পুলিশকে নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখানোর পর স্বামীকে তো ছাড়েইনি, উপরন্তু 8 বছরের শিশু সন্তান সহ তাকেও আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। যেমনি আমরা শাস্তি পেয়েছি, যে এত মার্ডার করে, যে এত জুলুম করে, তারা অমনি শাস্তি পায় না। কিছু টাকা পয়সা খেতে চেয়েছিল দিল্লি পুলিশে, তো আমার ম্যানেজারকে বলেছিল ইন্ডিয়ার কি লাখ টাকা দিতে পারবি তো আমি ছাড়বো তাহলে। দেখি একটা মোবাইল ছিল 12,000 টাকার, 12,000 টাকা মোবাইলটাকে নিয়ে আর দিলে না। তারপরে বলে আমি তোদেরকে সাবিত করব কি তোরা বাংলাদেশি। আমাদেরকে আসাম বর্ডারে নিয়ে এলো। আসাম এয়ারপোর্ট থেকে আমাদেরকে কুড়িগ্রামের বর্ডারে আমাদের জঙ্গলে ছেড়ে দিলে। কোনো জায়গায় সুতার ব্যবস্থা নেই, কিছু নেই। গাছের কলার পাতাতে ছেলে থেকে বাচ্চা থেকে শুতে কিছু খাবার টাবারের কোনো ব্যবস্থা হতে পারলো না। নদী এলো, নদীতে পার করি, তখন আমরা নিজের সহায়তা করবার লেগে আমাদের কুড়িগ্রামের আদিবাসীদের লোকদের সাথে মিললাম। সোনালীদের সঙ্গে ছিল আরও একটি পরিবার। তাদের মধ্যে ছিলেন 17 বছর বয়সী কোরবান, তার ছোট ভাই এবং তাদের মা সুইটি বিবি। তিনিও পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা। তার 3 ছেলের দ্বিতীয় জন বর্তমানে বীরভূমেই আছেন। নেত্র নিউজের সঙ্গে আলাপে সুইটি বিবি জানান, কুড়িগ্রাম পৌঁছানোর পর নদী পথে হেঁটে তারা শিশুসহ 6 জন আবার ভারতে ফেরার চেষ্টা করেছিলেন। জঙ্গলে 2 দিন ছিলাম, আপা আমরা ঘুরছিলাম, ফের একটা গ্রাম পেলাম আমরা কুড়িগ্রাম। সবকে বললাম কেমনি এমনি ব্যাপার, আমরা ভারতের, আমরা এই দেশের লাই, আমরা কেমন করে যাব, কোনো উপায় দেখান। তো ওইদিকে একটা লোক বললে কি দাঁড়ান, আমি এখানকার মেম্বারকে ডেকে আনছি। বিজেপিরাই বললে কি তোমাদের বর্ডার পার করে দেবো। তোরা জঙ্গলে নিয়ে গেলো আমাদেরকে 10টার সময়। যে ফের আমরাকে বললে কি তোমরা এই মাঠে পানি আছে মেলাখানি, তো আওয়াজ করবা না, তোমরা ধীরে ধীরে পার হয়ে যাবা। ছমছম ছম মেলা আওয়াজ হচ্ছে পানির। ছেলেদেরকে নিয়ে যায়, পুলিশের দেখিলি আছে। ভারতে বিএসএফ পুলিশ আমাদেরকে ধরে নিলে, দাঁড়ান না তো গুলি মেরে দেবো, দাঁড়ান না তো গুলি মেরে দেবো। আমরা ভয়ে দাঁড়ায় নাকো। পরবর্তীতে সুইটি বিবি, সোনালী খাতুন ও দানিশ শেখকে তাদের সন্তান সহ বিএসএফ নিয়ে যায়। সুইটি বিবি ও সোনালী খাতুনের দাবি, সেখানেও তাদের ওপর অনেক অত্যাচার করা হয়। সোনালীকে যেন এক থাপ্পড় মারে, কারণ আমি বলছি ওর পেটে বাচ্চা আছে, ওকে মারিয়েন না। তো মিথ্যা কথা বলছেন, আমার পেটে বাচ্চা নেই, মেরে খাবার ভয়ে বলছেন। সুইটি বিবি জানান, ভারতে পাঠানোর কথা বলে তাদের 6 জনকে আবারও সীমান্তে নিয়ে আসে বিএসএফ। একটু বড় ময়দান জঙ্গলে ছেড়ে দিলে আমাদেরকে, আমরা বোধহয় গুলি টুলি মেরে ফেলবে বোধহয় আমাদেরকে। সেই লেগে বোধহয় জঙ্গলে ছাড়ছে, আর গুলি নিচ্ছিল ওরা সব। সোনালী ও সুইটি বিবির ভাষ্য অনুযায়ী গভীর জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে তারা আবার কুড়িগ্রাম সীমান্তে প্রবেশ করে। সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের ঢাকায় যাওয়ার জন্য 2000 টাকা দেয়। পরে জীবিকার তাগিদে 2 পরিবার কুড়িগ্রাম থেকে রোজগারের খোঁজে ঢাকায় যায়। রাজমিস্ত্রির কাজ পেয়ে সোনালী ও সুইটির পরিবার উত্তরার দিয়াবাড়ির ফুটপাতে প্রথম 7 দিন কাটান। এরপর এক আত্মীয়ের আশায় তারা চলে যান চাঁপাইনবাবগঞ্জে। সেখানে কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট 1952 এর 8 ধারা ভঙ্গের অভিযোগে 6 জনকে আটক করে পুলিশ। 4 মাসের বেশি সময় কারাভোগ করেন তারা।
বীরভূমের সোনালী ও সুইটের পরিবার শুধু নয়, নেত্র নিউজ ও ইনস্ক্রিপ্টের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এমন আরো অনেক ভারতীয় নাগরিককে জোর করে পুশব্যাকের ঘটনা। তাদেরই একজন 20 বছর বয়সী আমির শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়। কাজের খোঁজে তিনি উত্তর ভারতের রাজস্থান গিয়েছিলেন। সাধারণ দিনের মতো কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আমির। বাংলায় কথা বলতে শুনে বাংলাদেশি সন্দেহে তাকে টেম্পো থেকে তুলে নিয়েছিল পুলিশ। ভারতের জেলে 2 মাস রাখার পর ভোমরা সীমান্ত দিয়ে তাকে জোর করে পাঠানো হয় বাংলাদেশে। আমি কাজে যাচ্ছিলাম টেম্পুতে 8টার দিকে। প্রথমনগরের থানা পুলিশ আমাকে ধরে আবার থানা নিয়ে যায়। থানা নিয়ে যাওয়ার পর মোবাইল টোবাইল নিয়ে নেয়। আমাকে জিজ্ঞাসা করে তোর বাড়ি কোথায়। তো আমি বললাম আমার বাড়ি হচ্ছে জালালপুর, মালদা হচ্ছে ডিস্ট্রিক্ট, কালিয়াচক হচ্ছে থানা আমার। বাংলাদেশি বলে আমাকে ওখানে অনেক মেরেছে পাট্টা নিয়ে, আবার আমাকে জেল দিয়ে দিল। জেল দেওয়ার পর 2 মাস আমি জেল খাটলাম। ওখান থেকে নিয়ে কলকাতা এলো, প্লেনে নিয়ে এসে নেওয়ার পর ওখানে দমদমে এয়ারপোর্টে নামানোর পর ওখান থেকে আবার বাসে নিয়ে আবার বেসের হাতে দিয়ে দেয়। বন্দুক ছিল, হাসুয়া ছিল। আমাকে বলছে যদি ডান দিকে আর বাম দিকে গেলে গুলি খাবি, একদম সিধা রাস্তা দেখাচ্ছি, তুই একদম চলে যাস সিধা রাস্তা ধরে। ভিন্ন কোনো দেশের নাগরিক সন্দেহে যথাযথ শুনানি ও আইনি প্রক্রিয়া ছাড়াই কাউকে সীমান্ত দিয়ে পুশব্যাক করা কি বৈধ? কি বলে আন্তর্জাতিক আইন? আলাদা ল আছে, ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ICCPR বলে। এই ICCPR এর বাংলাদেশও স্টেট পার্টি, ইন্ডিয়াও স্টেট পার্টি। এই ICCPR এর আর্টিকেল 13 স্পেসিফিক্যালি বলা আছে উইদাউট ডিউ প্রসেস অফ ল, উইদাউট বিং হার্ড, কাউকে পুশব্যাক করা যাবে না। সে যদি নাগরিকত্ব কোনোভাবে সে কোনো কলিউসিভলি অথবা উইদাউট কোনো আনফেয়ার মিনসেও কোনো ব্যক্তি কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেও তাকে প্রপারলি শুনে উপযুক্ত আদালতের মাধ্যমে প্রমাণিত হতে হবে যে ইয়েস হি ইজ নট সিটিজেন অফ দিস পার্টিকুলার কান্ট্রি, অথবা হি ইজ নট লিগালি এই দেশের নাগরিক হওয়ার মতো সমস্ত যোগ্যতা সে বহন করে না অথবা পজেস করে না। তখন তাকে একটা প্রসেসের মাধ্যমে সে অরিজিনালি যে দেশের নাগরিক সে দেশে ফেরত পাঠানোর জন্য ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে, সে প্রোটোকল অনুযায়ী চিঠি লিখে তাকে ফেরত পাঠানো হবে। এটা হলো ইন্টারন্যাশনাল কাস্টম। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কতজন ভারতের নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে সেটি নিয়ে নেই কোনো পরিষ্কার তথ্য। তবে নেত্র নিউজের অনুসন্ধানে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠানো হয় এমন 120 জনের একটি তালিকা উঠে এসেছে। বিজিবির দাবি এই 120 জনকেই পরে ফেরত পাঠানো হয়েছে ভারতে, কিন্তু মাঠ পর্যায়ের তথ্য বলছে ভিন্ন কথা। ফেরত পাঠানোর মধ্যে যাদের মোবাইল নম্বর পাওয়া গেছে সেই 28 জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে নেত্র নিউজ। তাদের মধ্যে অন্তত 2টি পরিবার নিশ্চিত করে তাদের আত্মীয়দের ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা ভারতে ফিরে গেছে। আবার পুশব্যাকের পর 3 মাস কেটে গেলেও একজন ছেলে তার মা বাবার কোনো খোঁজ পাচ্ছেন না, তারা এখনো বাংলাদেশেই রয়ে গেছেন। 13 আগস্ট পরিবারের কাছে ফিরে যান আমির শেখ। বিএসএফ বলেছে তিনি নাকি ভুলবশত বাংলাদেশে চলে এসেছিলেন। তবে আমির শেখের চাচা জানান বাংলাদেশ থেকে আমির শেখের জামিনের ব্যবস্থা করে খোদ বিএসএফ। বসিরহাটের একটা আপনার দালাল টাইপের একটা লোককে ফিট করে বোন আছে বাংলাদেশে, ওর জামিন করিয়েছে, জামিন করে আবার এখানে ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসছে। প্রায় যখন ইন্ডিয়াতে যখন আনে তখন 7 তারিখে আমাদের একটা কোর্টে কেস ফাইল হয়েছিল। শুনানির আগের দিন বিএসএফ আমাকে ফোন করে বললো যে দেখো এই ব্যাপারটা কেউ জানাজানি যেন না হয়। তা আমি বললাম যে এটা তো কোনো লোকানোর ব্যাপার তো নয়, জিনিসটা যে আমি লুকিয়ে রাখবো। এর আগে তো মিডিয়া হয়েছে, সবাই জানে যে বাংলাদেশে পুশব্যাক হয়েছে। तो बीएसएफ আমাকে বলছে দেখেন आपका बच्चा तो आपको मिल रहा है ना, तो आप हंगामा करके तो कुछ फ़ायदा नहीं है, चुपचाप आ जाइए। मीडिया को बा कोई न्यूज़ को कोई खबर को नहीं फैलाएगा, घर में छुपा के रखिए। बा आप उसका नानी का अगर मामा का घर है तो वहाँ पर भेज दीजिएगा। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের জেনারেল সেক্রেটারি আসিফ ফারুক বাংলা ভাষাভাষীদের এভাবে জোর জবরদস্তি করে বাংলাদেশে পুশব্যাকের ঘটনাকে ভারতের ভোট কেন্দ্রিক রাজনীতির অংশ হিসেবে দেখছেন। বেসিক্যালি বিজেপি যেটা চেয়েছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের যে বিভাজনের রাজনীতি করতে চেয়েছে, একটা অবিশ্বাস তৈরি হয়েছে ভারতবর্ষে, এবং সেই অবিশ্বাস সন্দেহ থেকেই তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলাতেও দেখা যাচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিক বা সংখ্যালঘু হলেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে।
একটা এত তীব্রতর বেড়েছে যেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে বাঙালি শ্রমিক সমাজ। এবং এর ফলে সব থেকে সাফার হচ্ছে যারা সেটা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা। বিজেপি সরকার সামনে 2026-এ পশ্চিমবাংলায় ইলেকশন, এই ইলেকশনে এই পরিযায়ী বাঙালি শ্রমিকদেরকে মারধরের ঘটনা দিয়ে তারা ভোট ব্যাংকের একটা অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে। এই অস্ত্রটা এতটাই নিম্নমানের, নিম্ন রুচির, যেটা সংবিধানকে ভায়োলেট করছে। অবশেষে গত 2 ডিসেম্বর প্রায় 4 মাসের কারাভোগের পর জামিনে মুক্তি পান সুইটি ও সোনালীর পরিবার। 3 দিন পর 5 ডিসেম্বর 8 মাসের অন্তঃসত্ত্বা সোনালী এবং তার ছেলেকে সীমান্তে পৌঁছে দেয় বিজিবি। সেখান থেকে বিএসএফ তাদের গ্রহণ করে। বর্তমানে সোনালী তার দ্বিতীয় সন্তানের সাথে কলকাতায় রয়েছেন। এভাবে কাউকে বাংলাদেশি সন্দেহে সীমান্তে ঠেলে দিয়ে পরে কি তাকে আবার ফেরত নেওয়া যায়? প্রশ্নের উত্তরে আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, কোনো দেশের বর্ডার গার্ড, কোনো ইভেন যদি সে ফরেন ন্যাশনালও হয়, কোনোভাবে উইদাউট হ্যাভিং ডিউ প্রসেস অফ ল এভাবে আরেকজনকে তুলে দিতে পারে না। এটার জন্য প্রপারলি থ্রু দ্য ফরেন মিনিস্ট্রি, বুথ দ্য পার্টিসের মধ্যে মিটিং হতে হবে, তাকে শুনতে হবে, তার আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে হবে, দেয়ার আফটার তাকে ফেরত পাঠাতে পারবে। সোনালীর দেশে ফেরা হলেও ফিরে যেতে পারেননি সোনালীর স্বামী দানিশ শেখ। সুইটি বিবি তার 2 সন্তান সহ এখনো রয়ে গেছেন বাংলাদেশে। তার ভাই জানান, সুইটি দীর্ঘ 20 থেকে 22 বছর ধরে দিল্লিতেই বসবাস করছেন। দিল্লির পুলিশ ও হাইকোর্টে জমা দেওয়া হয়েছে তাদের ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র। 12 ডিসেম্বর ওই 4 জনের নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে আবেদনকারীদের দাবির ভিত্তিতে সেই নথিগুলো যাচাই করতে। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী 6 জানুয়ারি। তো ওই সব কাবারের কাজগুলো করে, কাগজ টাগজ কুড়ায় নিয়ে বিক্রি করে। 2-3টে বাচ্চা আছে, ওই জন্য ওখানে কাজ করতে। স্বামী তো নাই, ওই জন্য কাজ করতে যায়। তো ভারতের সরকারকে বলছে আমরা ভারত যেতে চাই, আমাদের বাচ্চাদের কাছে ফিরে যেতে চাই, আমরা এখানে আর থাকতে মন করে না। বাংলাদেশি সন্দেহে ভারত কাউকে একতরফাভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভারতে পুশিং করতে পারে কিনা এই বিষয়ে বাংলাদেশে আইন ও নীতি নির্ধারকদের অবস্থান জানতে বিজিবির মহাপরিচালকের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ইসরাত জাহানকে ইমেল পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথেও যোগাযোগ করা হয়, তবে প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।